নিম্নচাপ ও বৃষ্টি বলয়ের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধস এবং পানিতে ডুবে আজও মারা গেছে 4 জন। এরই মধ্যে পাহাড় ধসে কক্সবাজারে 2 জন, রাঙামাটিতে 1 জন আর বান্দরবনে পানিতে ডুবে 1 জনের মৃত্যু হয়েছে। বান্দরবনে সাঙ্গু নদীর পানি বাড়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। লাফাখুমে আটকা পড়েছে বহু পর্যটক। 10 জুলাই পর্যন্ত জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। দর্শক, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন এবং একই সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। আপনাদের দুজনকে স্বাগত জানাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা যদি একটু কক্সবাজার থেকে প্রথমে একটু ঘুরে আসি আমাদের সহকর্মীর কাছ থেকে। কামরুল ইসলাম মিন্টু, কক্সবাজারের এই ভারী বৃষ্টি এবং আমরা জানি যে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত এখন পর্যন্ত আছে, সেটি বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আবহাওয়া অফিস কি বলেছে? না, তা নিয়ে এখনো পর্যন্ত আবহাওয়া বলছে যে অফিস যেটা বলছে, এখন নিম্নচাপ চলছে, 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে। আরও 2-1 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে গত 2 দিনে 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আপনাকে যদি আরও কিছু তথ্য একেবারে দিয়ে রাখি, আজকে 2 জন মারা গিয়েছে কক্সবাজার পাহাড় ধসে। গতকালকেই কক্সবাজারে 10 জন মারা গিয়েছে, এখানে 8 জন রোহিঙ্গা পাহাড় ধসে। তো অর্থাৎ কক্সবাজারের আবহাওয়া অফিস যেটা বলছে, বৈরী আবহাওয়া আরও বেশ কয়েকদিন থাকবে এবং ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের সম্ভাবনা ও আশঙ্কাও রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে যে সমস্ত ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে কক্সবাজারে 1.5 লাখের মতো মানুষ, তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে এবং যদি কেউ সরে না যায় সেক্ষেত্রে তাদেরকে বাধ্য করা হবে যাতে তারা সরে যায়। আর ইতিমধ্যে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে পাহাড়ের আশপাশে, সে আশ্রয় প্রকল্প সে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসন মোটামুটিভাবে একটা প্রস্তুতি নিয়েছে, কিন্তু আমরা যারা পাহাড়ে অতি ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করেন তাদের মধ্যে সে প্রবণতা আমরা দেখি না, যেটা হচ্ছে তারা পাহাড় থেকে সরে আসবেন, সে ধরনের প্রবণতা আমরা দেখি না। এখনো পর্যন্ত কক্সবাজারে স্থানীয়ভাবে 1.5 লাখের মতো যেমন মানুষ বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে, একইভাবে আপনি তো জানেনই যে কক্সবাজারে 12 লাখ বা 13 লাখ রোহিঙ্গা এখনো পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করে। আপনি জানেন যে কক্সবাজারে 6,000 একর জমি দখল করে নিধন করে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। এখানে প্রতিনিয়ত কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটছে। এই যে আবহাওয়া অফিসের যে আশঙ্কার কথা বলা হচ্ছে ভারী বৃষ্টিপাতের, যদিও বা 2 দিনে আপনার হচ্ছে 12 জন মানুষ মারা গেল, সেক্ষেত্রে যদি আরো ভারী বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে কক্সবাজারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আপনি আছেন আমাদের সাথে কামরুল ইসলাম মিন্টু। আমরা মাননীয় মেয়রের কাছে যেতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ ডক্টর সাদাত হোসেন, আপনি আমাদের সাথে আছেন। চট্টগ্রাম শহরকে আমরা বরাবরই যখন এরকম বৃষ্টি বা বর্ষার সময় আসে আমরা দেখি সেটি জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়। অবশ্য এখন আসলে ঢাকা শহরকেও একই কথাই মানুষ বলে, কিন্তু তারপরও চট্টগ্রামের পরিমাণটা অনেক বেশি এবং একই সাথে সেখানে যুক্ত হয় পাহাড় ধসে মানুষের মারা যাওয়ার খবরাখবর বা এই ধরনের দুর্ঘটনাও। আজকেও এই ধরনের একটি ঘটনা ঘটেছে। একটু জানতেই চাই, এই জলাবদ্ধতা নিরসন আসলে কেন করা সম্ভব হচ্ছে না এত বছরে? আসলে আপনার কথাটার মধ্যে সত্যতা নেই যে জলাবদ্ধতা নিরসন হয়নি। আপনারা যদি জানেন যে 2025 সালে আমরা প্রায় 60 ভাগ জলাবদ্ধতা চট্টগ্রাম শহরে বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন সাথে একসাথে কাজ করে আমরা কমিয়ে দিয়েছি। এইবার যেটা হয়েছে আপনারা সবাই জানেন যে ব্যাপারটা ঘটেছে এই 43 বছরের ইতিহাসে গতকাল 3টা থেকে আজকে 3টা পর্যন্ত প্রায় 412 মিলিমিটার বৃষ্টি রেকর্ডপাত হয়েছে, যেটা গত 55 বছরের ইতিহাসে অনেক বেশি। লাস্ট 2007 সালে আপনারা জানেন 408 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, কিন্তু গতকাল 3টা থেকে আজকে 3টা পর্যন্ত 412 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আপনারা জানেন 2007-এ প্রায় 127 জন পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে। তো আমি এটা বলছি এই জন্য যে ধরেন আমাদের প্রাকৃতিক দুর্যোগের উপর কারো কোনো হাত নেই, আর এমনি বৃষ্টি পড়া আর মানে একদিনে 412 মিলিমিটার বৃষ্টি হওয়া, সেটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের জলাবদ্ধতার যে প্রকল্পগুলো সেগুলো আসলে আমাদের সময় নেওয়া হয়নি, এটা নেওয়া হয়েছিল 16 সালে শেখ হাসিনা। সেটা আসলে নেওয়ার সময় তারা প্রকল্পটা ভুল করে ফেলেছিল, তারা সেটা সিটি কর্পোরেশনকে
না দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছিল, যার কারণে আসলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। আমি মেয়র হয়েছি এখন 18 থেকে 20 মাস। ইনশাল্লাহ গত বছর যেখানে আপনারা গত 16-18 বছর বদ্দারহাটে পানি দেখেছিলেন, গত বছর পানি দেখেননি। আজকেও বদ্দারহাটে কোনো পানি ছিল না, মুরাদপুরও পানি ছিল না, এবং বিভিন্ন এলাকায় যেখানে পানি উঠেছিল আগে সেখানে ছিল না। তবে যেসব জায়গায় নিচু এলাকা সেই সব জায়গায় পানি উঠেছে, এবং বিশেষ করে কাতালগঞ্জে, পতেঙ্গা, হালি শহর, মহেশখালের পাশে যে এলাকাগুলো আছে নিচু এলাকা সেখানে পানি উঠেছে। এবং আমরা যেসব এলাকায় দেখেছি সেটা যখন নদীগুলো যখন কর্ণফুলী নদী ভরাট হয়ে গেছে, হালদা নদী ভরাট হয়ে গেছে, সে জায়গায় পানি উঠেছে। এখন সন্ধ্যায় আমি 6টার পর থেকে প্রত্যেকটা জায়গায় আমি মুভ করেছি, এবং শুধু 1 ঘন্টা বৃষ্টি পড়েনি। 1 ঘন্টার মধ্যে কিন্তু পানি অনেকাংশে নেমে গেছে। শুধু আপনার কাতালগঞ্জের কিছু অংশ ছাড়া ম্যাক্সিমাম অংশে পানি কিন্তু নেমে গেছে। তবে আমাদের যে আশঙ্কার জায়গা সেটি হচ্ছে যে এখানে যখন পানি পড়ে, পানি উঠে, তখন আলটিমেটলি গিয়ে সেখানে পাহাড়ের যে অংশগুলো সেগুলো মাটিগুলো নরম হতে থাকে, এবং সেখানে বিভিন্ন ধরনের ডিজাস্টার হওয়ার সম্ভাবনা থাকে। আজকে যেটা রহমাননগরে সেখানে আমি গিয়েছি, একজন মৃত্যুবরণ করেছে, 32 বছর বয়স্ক, তার 2 বাচ্চা শিশু ছিল। একজন শিশুকে হসপিটালাইজ করা হয়েছে। উনি ওই যে মাটিতে চাপা পড়ে সেখানে মৃত্যুবরণ করেছে। সেটা প্রায় পাশেই একটা ঘর ফাইলিং করা হয়েছিল নাকি, এটার কারণে গিয়ে এটা আরও নরম হয়ে গেছে, এবং সেটার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে পাহাড়ের পাদদেশ থেকে অনেককে সরিয়ে আনা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন আমরা প্রত্যেকটা স্কুলকে সেখানে শেল্টার হাউস করে দিয়েছে। আমরা মাইকিং করেছি, আমরা চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট সহ অন্য যারা সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আমরা সমন্বয় করে কুইক রেসপন্স টিম আমরা করেছি। কাজে আমাদের কার্যক্রম চলছে। জলাবদ্ধতার ব্যাপারে যেটা আমরা আপনাদেরকে আবারও অবহিত করতে চাই, ইনশাআল্লাহ আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, বন্দর, জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, আমরা সবাই মিলে কাজ করছি, এবং আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করছি অবশ্যই ইনশাআল্লাহ চট্টগ্রাম জলাবদ্ধতা মুক্ত হবে। যেহেতু এখানে এখনো খালের কাজ চলছে, হিজরা খাল, জামাল খান খাল, আপনি খালের কথা যেহেতু বললেন, খাল খননের কারণে কি পানি কি এই জলাবদ্ধতা হবে না, বা সামনের দিনে কি কম হবে, এরকম আমরা কি আশা রাখতে পারি? ইনশাআল্লাহ মুরাদপুর, বদ্দারকাট এবং মির্জাপুর এই এলাকাগুলোতে পানি ওঠেনি ইনশাআল্লাহ। আমরা আশা করছি আমাদের এই যে ভারী বর্ষণের যেটা, সেটা কালকে পরশু আমরা শুনছি যে ওয়েদার ফোরকাস্টে, সেজন্য আমি জনগণকে যেটা বলতে চাই যে তারা যাতে অযথা ঘর থেকে বের না হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের সমস্যা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেকে হয়তোবা সেখানে মানে বিপজ্জনক অবস্থায় হয়তো কিছু হতে পারে। ইভেন পাহাড় ধসের যে সম্ভাবনা সেটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। আমরা এখনো এখানে মিটিং করছি, আমার যে রুমে আমরা এখন ইয়ার মধ্যে আছি, আমাদের যে সিটি কর্পোরেশনের আপনার গেস্ট রুমে। কাজে আমরা সার্বক্ষণিক এই মনিটরিংয়ের মধ্যে আছি, যাতে করে আমাদের এই শহরবাসীকে, আপনারা জানেন কক্সবাজারে ডিজাস্টার হয়েছে, বিভিন্ন এলাকায় ডিজাস্টার হয়েছে, তা এই ডিজাস্টার যাতে চট্টগ্রাম শহরে না, অতীতে অনেক দুর্ঘটনা চট্টগ্রামে হয়েছে। তো আমরা আশা করছি, এখনও ভারী বর্ষণ হচ্ছে চট্টগ্রামে, এবং এই ভারী বর্ষণটা একদম কোনো ধরনের রেস্ট ছাড়াই এই বৃষ্টিগুলো হচ্ছে। এখানে একটি প্রশ্ন আমার আছে মাননীয় মেয়র, সেটি হচ্ছে যে পাহাড় ধসের ক্ষেত্রে সবসময় আমরা দেখি যে যারা পাহাড়ে বসবাস করেন, প্রথমত সেটা তো একেবারেই অবৈধ, তাদেরকে সরিয়ে আনা যায় না। তারা বসবাস করেন, সেখানকার স্থানীয় আসলে প্রশাসন হোক বা রাজনৈতিক ছত্রছায়াতেই আসলে তারা বসবাস করেন, এরকম একটি কথা সবসময় থাকে। সেই জায়গায় যখন এরকম প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন এই মানুষগুলো আবার এত দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেও তারা, আপনারা যে ধরনের শেল্টার করেন সেখানে তারা যেতে চায় না। কারণ প্রথমত তারা সেখানে গিয়ে বলে যে সেখানে তাদের যে ধরনের সহযোগিতা পাবার কথা, শুধু একটা বিল্ডিং থাকে, কিন্তু তাদের খাবার, তাদের পয় নিষ্কাশন থেকে শুরু করে তাদের নিরাপত্তা, সেখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই ব্যবস্থাগুলো থাকে না বলে তারা এত দুর্যোগপূর্ণ এবং ঝুঁকি নিয়ে হলেও তারা কিন্তু ঘরবাড়ি ছেড়ে যান না, সেখানে বসবাস করতে চান। এই বিষয়গুলো কিভাবে নিশ্চিত করবেন সামনের দিনে? দেখুন, আমাদের এখানে যেসব শেল্টার হাউস আছে আপনাদেরকে অবহিত করছি। আমরা স্কুলের, আমাদের যে সিটি কর্পোরেশন স্কুল আছে, সেই সিটি কর্পোরেশন স্কুলগুলোতে আমরা শেল্টার হাউস করি। কাজে সেখানে পর্যাপ্ত পরিমাণে বাথরুম, টয়লেট ফ্যাসিলিটিস আছে, এবং আমরা সার্বক্ষণিক খাবারের ব্যবস্থা সেখানে রেখেছি। আমাদের রেড ক্রিসেন্টের
টিম আছে যারা সার্বক্ষণিক সেখানে সেবা দিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী আছে এবং আমাদের যে মেডিকেল টিম আছে সেই মেডিকেল টিমও তাদের যখনই কোনো মেডিকেল ফ্যাসিলিটিসের দরকার হয় সেটা তারা দিয়ে যায়। কাজে এখানে এই ধরনের আসলে অনেকে হয়তোবা চিন্তা ভাবনা করছে, হয়তোবা তারা ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে না, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা সব ধরনের ফ্যাসিলিটি তাদেরকে এনশিওর করছি। তবে যে জিনিসটা আপনাদেরকে অবহিত করছি সেটি হচ্ছে যে আমাদেরকে তাদেরকে অ্যাওয়্যার করতে হয় এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা গত 2-3 বছর ধরে আমরা করার কারণে কি এখন তারা অনেকটা সজাগ হয়েছে। আগে যে ধরনের ডিজাস্টার আপনারা দেখেছেন, এই যে আমি যদি আপনাকে বলি 2007 সালে প্রায় 123 জন পাহাড় ধসে মারা গেছে। এরপরে এই পাহাড় ধসের ঘটনায় আস্তে আস্তে মৃত্যুর সংখ্যা কমে এসেছে এবং এইবারের গত 16 থেকে 18 মাস আমরা খুব স্ট্রিক্ট ছিলাম, কোনো পাহাড় আমরা কাটতে দিইনি এবং সেই জায়গায় আমরা আমাদের আইনটাকে কঠিন করেছি এবং অনেককেই যারা করতে চেয়েছে তাদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। যার কারণে আমি যে মেয়র হওয়ার পর থেকে 18 থেকে 20 মাস এখানে কোনো পাহাড় কিন্তু কাউকে কাটতে দিইনি এবং আলটিমেটলি আমরা আশা করছি যে আমাদের যে পাহাড়গুলোতে আজকে কিছু হয়তো বা সমস্যা থাকে, এগুলো আমরা কিছু ওয়াল দিচ্ছি, রিটেইনিং ওয়াল আমরা দেওয়ার ব্যবস্থা করছি এবং সেখানে যে বালিগুলো পড়ছে সেই বালিগুলো যাতে আমাদের এখানে জলাবদ্ধতার সৃষ্টি না করে সেজন্য আমরা এক্সট্রা প্রিকশন আমরা নিচ্ছি। কাজে ওভারঅল সব মিলিয়ে আমাদের যে টিম আছে সেই টিম কাজ করছে। এখন মূলত আমাদের যে মূল সমস্যা চট্টগ্রাম সিটি সহ ঢাকা সিটি সহ সেটা হচ্ছে নগর সরকারটা এখনো প্রতিষ্ঠা না হওয়া। সিটি গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত একটা জিনিস মনে রাখবেন, এটা প্ল্যান্ড আরবানাইজেশন করাটা খুব কঠিন। পরিকল্পিত নগরায়ন, এই পরিকল্পিত নগরায়ন আসলে বিদেশের সব শহরে কিন্তু হয় একটাই কারণ, তাদের সিটি গভর্নমেন্ট আছে। আমাদের আসলে সিটি গভর্নমেন্ট না থাকার কারণে অনেক সময় আলাদা আলাদা সেবা প্রদানকারী সংস্থাগুলো তারা স্বভাবে কাজ করতে চায়, তারা সবাই মিলে যে কাজ করার যে একটা চিন্তাভাবনা সেই জায়গায় আমাদের রাষ্ট্রীয় কাঠামো না থাকার জন্য এখানে কিছু প্রবলেম হয়। তবে আপনাদেরকে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই যে আমাদের 40টা খালের আমরা ডিপিপি আমরা নিচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এখনও আমরা কোনো আসলে ডিপিপি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আলাদা জলাবদ্ধতা প্রকল্পে আমরা নিতে পারিনি। সব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড তারা নিয়েছে। শুধু সিটি কর্পোরেশন একটা খাল তাদেরকে দেওয়া হয়েছে বারেপাড়া খাল, যেটা অলরেডি সেটা কমপ্লিট করা হয়েছে এবং এখানে 36টা খালের মধ্যে আপনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আপনার যে 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্ট তাদের প্রায় আরও 4টা খাল বাকি আছে। এই 4টা খাল কাজ যদি আগামী জানুয়ারিতে শেষ হয়, চট্টগ্রামে আপনারা জলাবদ্ধতা এটা দৃশ্যমান রেজাল্ট ইনশাল্লাহ আপনাদের। এখন আমি মনে করছি 60 থেকে 70% জলাবদ্ধতা আমরা কমিয়ে দিতে পেরেছি। বাকি কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ চট্টগ্রাম জলাবদ্ধতা মুক্ত হবে। আমরা আসলে আপনার উপর আশা রাখতে চাই, আপনি চট্টগ্রাম সিটিকে নিয়ে যেভাবে ভাবছেন হয়তো সামনের দিনগুলোতে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর কাছে একটু আসতে চাই। জলাবদ্ধতা, অতিবৃষ্টি এগুলোর পাশাপাশি আপনি নিজেও তখন বলছিলেন যে পাহাড় ধসটা আসলে নতুন করে গত কয়েক বছরে আসলে এই দুর্যোগের মধ্যে ব্যাপকভাবে আসলে যুক্ত হয়েছে। নিশ্চয়ই এই বিষয়েও সেখানকার প্রশাসন নানা উদ্যোগ নিচ্ছে অথবা উদ্যোগের চেষ্টায় সাধারণ মানুষকে হয়তো বলছে যে শেল্টারে আসার জন্য, কিন্তু তারপরেও দেখা যায় যে তারা আসতে চান না, একই জায়গায় থেকে যান। এই বিষয়গুলো দিনের পর দিন, কারণ প্রতি বছরই বৃষ্টি হয়, প্রতি বছরই এই ঘটনা ঘটে, তারপরেও প্রশাসনের পক্ষ থেকে আপনার দৃষ্টিতে কি মনে হয়, যেহেতু আপনি মাঠের খবর জানেন, আরও আগে থেকে কি ব্যবস্থা নেওয়া হলে তারা কি যেতেন, অথবা তারা যে ধরনের সুবিধা চান যে পাহাড়ের এই বাড়িটা ছেড়ে তারা অন্য কোথাও গেলে সেখানে পাবেন, এই জায়গাটাই আসলে নিশ্চিত করা কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? কামরুল ইসলাম মিন্টু, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? প্রথমত কথা হচ্ছে সেনার সদস্য মারা গিয়েছিল কক্সবাজারে, এক সময় সেনার সদস্য পর্যন্ত পাহাড় ধসে মারা গিয়েছিল। এরপরে আপনাকে আমি হিসেব দিয়েছিলাম, হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি। 19 বছরে আপনার 372 জন মারা গিয়েছে। তো এখন যে বিষয়টা হচ্ছে, এরপরে প্রশাসনের কোনোদিন আমরা ভালো উদ্যোগ নিয়েছে এ ধরনের কোনো আমরা দেখিনি।
কক্সবাজারে প্রতিনিয়তই কিন্তু যে এই উদ্বাস্তু মানুষগুলো রোহিঙ্গা বিভিন্ন জন অল্প টাকায় অন্য কারো কাছ থেকে যারা দখল করে পাহাড় তাদের থেকে ভাড়া করে নিয়ে সেখানে বসতি গেড়েছে। এটা হচ্ছে 1990 সাল থেকে শুরু হয়েছে। এখনো পর্যন্ত কক্সবাজারের টেকনা, পুকিয়া, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়াশাপাড়া অর্থাৎ কক্সবাজার প্রত্যেকটা জেলায় যে সমস্ত পাহাড়ি এলাকা আছে সেখানে মানুষের বসতি আছে প্রায় 2 লাখের মতো। কিন্তু তাদের ব্যাপারে প্রশাসন এখনো কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেছে, তাদের জন্য অন্যত্র কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বা তাদের পাহাড় কাটা বন্ধ করে তাদেরকে অন্যত্র পুনর্বাসন করার ব্যবস্থা করেছে, আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখনো পর্যন্ত। আমরা সেই জন্য উদ্যোগ দেখিনি। আর যতবারই এই ধরনের দুর্ঘটনা ঘটে শুধুমাত্র কেবল একটা বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে যে মাইকিং করে কিছু মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় এবং তারা তাদের যে অভিযোগ সেটা হচ্ছে আশ্রয় কেন্দ্রে গেলে তাদের যা কিছু ছিল সেখানে বাড়ি ঘরে সেগুলো সব চুরি হয়ে যায় এবং অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আছে। সবকিছু মিলে আসলে এখানে কক্সবাজারে যে সমস্ত মানুষ আছেন তারা হচ্ছে অল্প টাকায় যারা দখলদার পাহাড় দখল করেন, সেটা অপক্ষ বা এপক্ষ যাই বলেন, তাদের থেকে দখল নিয়ে তারা সেখানে বসবাস করবার চায়। বিশেষ করে উদ্বাস্তু মানুষ কক্সবাজারের অল্প টাকায় তারা ওখানে বসবাস করতে চান। রোহিঙ্গারা এখন সেখানে বসতি করেছে। যেটা শুরু হয়েছে 90 সালে সেটা এখনো পর্যন্ত চলছে। এই যে কটা দিন গতকালকে 2 দিন ধরে যে 10 জন বা 12 জন মারা গেল, তারা প্রত্যেকেই নতুন করে ঘর তৈরি করেছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো নতুন করে পাহাড় নিধন হচ্ছে। এখানে পরিবেশ অধিদপ্তর বলেন, প্রশাসন বলেন, ফায়ার সার্ভিস বলেন, কেউ কোনো কার্যত ব্যবস্থা গ্রহণ করেছে সেজন্য আমরা দেখি না। শুধুমাত্র কালকে আমরা মাইকিং করতে দেখেছি। এই হচ্ছে মূলত কক্সবাজারের অবস্থা। এখনো পর্যন্ত কক্সবাজারে প্রায় 2 লাখের মতো মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে এবং রোহিঙ্গা ক্যাম্পে আছে। নিশ্চয়ই এই বিষয়ে কোনো ব্যবস্থা সামনের দিন আমরা দেখতেই পাবো। অনেক ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু এবং একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন, আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলবার সুযোগ হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে, তার বিস্তারিত নিয়ে থাকবেন 71-এর সাথে।